হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দুইটা টপিকস নিয়ে কথা বলবো। একটি হচ্ছে যে ল্যান্ড সেল ডকুমেন্টস, জমি বিক্রির ডকুমেন্টস দিয়ে আপনারা যারা রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন করতে চান কী কী ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে, এবং আরেকটি হচ্ছে যাদের স্পন্সর বাইরে থাকে, বাংলাদেশের বাইরে থাকে, মিডল ইস্টে থাকে বা অন্য কোনো দেশে থাকে, ফিনল্যান্ডে থাকে, তাদের থেকে কি কি ডকুমেন্টস লাগবে রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য। এই ভিডিওতে এই দুইটি টপিকস নিয়ে আমি আলোচনা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও ভবিষ্যতে আপনারা দেখতে পারেন। তাহলে প্রথমে আমি জমি বিক্রি বা ল্যান্ড সেল সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলি। যে ল্যান্ড সেল ডকুমেন্ট দিয়ে যদি আপনি রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে একটা কথা আমি বলে রাখি, শুধুমাত্র ল্যান্ড সেল দিয়ে রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন করলে সেটা বোকামি হবে। আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং নেগেটিভ ডিসিশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা ল্যান্ড সেল করতে পারেন, আপনাদের জমি বিক্রি করে সেই টাকাটা আপনারা টিউশন ফিস দিতে পারেন বা আপনাদের লিভিং কস্টের যে 7 লাখ টাকা সেটাও দেখাতে পারেন। কিন্তু এইটার সাথে জব করে বা ব্যবসা করে এমন একজনকে আপনাদের স্পন্সর হিসেবে রাখতে হবে, যাদের কন্টিনিউয়াস টাকা আসতেছে, ইনকাম আসতেছে প্রতি মাসে। ব্যবসা থেকে হইতে পারে, সেটা হইতে পারে জব থেকে। এখন যদি আপনি শুধুমাত্রই ল্যান্ড সেল দিয়ে করতে চান, রিস্ক আছে, আপনি করতে পারেন, রিস্ক নিয়ে যদি আপনি করতে চান করতে পারেন, বাট ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম। অনেকে এর আগে নেগেটিভ ডিসিশন পাইছে। সো আমি কেন এত বড় একটা রিস্ক নিয়ে শুধুমাত্র ল্যান্ড সেল দিয়ে আমি রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন করতে যাব? আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করি, যদি ল্যান্ড সেল দিয়ে আপনারা করতে চান এটার সাথে এক্সট্রা একটা স্পন্সর অ্যাড করেন, এবং যদি এক্সট্রা স্পন্সর না থাকে সেক্ষেত্রে রিস্ক থাকবে, এবং এই রিস্ক নিয়ে যদি আপনারা করতে চান আপনাদের করতে পারেন। তাহলে কি কি ডকুমেন্টস লাগবে? জমি বিক্রি করার যে একটা চুক্তিপত্র থাকে, আপনি যার কাছে জমি বিক্রি করতেছেন, বায়ার যে ক্রেতা, তাদের সাথে অবশ্যই একটা চুক্তি হয়, ওই ডিড, এবং এটা বাংলায় হয়, ওই ডিডটা আপনার লাগবে এবং এটা ইংলিশে ট্রান্সলেশন করে নোটারাইজ করে জমা দিতে হবে, এবং বাংলাটাও জমা দিতে হবে, এবং যে নোটারাইজ করবেন ইংলিশটা ওইটাও সাথে জমা দিতে হবে। যার কাছে বিক্রি করতেছেন বায়ার, তার এনআইডি অথবা পাসপোর্টের কপি অ্যাড করতে হবে। দলিল, আপনি যে জমিটা বিক্রি করতেছেন ওই দলিলের যে কপি থাকে ওইটার ফটোকপি লাগবে, এবং ওইটার ইংলিশে ট্রান্সলেশন লাগবে। আপনাদের যদি কোনো ট্রানজ্যাকশন ডিড হয়ে থাকে, যে আপনার অ্যাকাউন্টে যে বায়ার যে কিনতেছে আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রানজ্যাকশন করতেছে, তাহলে তো ব্যাঙ্ক স্টেটমেন্টে এটা প্রুফ থাকবে। যদি ব্যাঙ্ক স্টেটমেন্টে এটা প্রুফ না থাকে, তার মানে ক্যাশ যদি দেয়, তাহলে ক্যাশ, যদি কোনো ধরনের চেক থাকে চেকেরও কপি সাবমিট করতে পারেন, এবং যদি চেক না থাকে, তার মানে যদি ক্যাশ দিয়ে থাকে, সেক্ষেত্রে ডিডের ভিতরে যাতে লেখা থাকে কত টাকা ক্যাশ দিছে ক্রেতা, যে কিনবে কত টাকা ক্যাশ দিছে, এটা যাতে ডিডের ভিতরে ক্লিয়ারলি লেখা থাকে। এই ডকুমেন্টসগুলাই মেইনলি জমি বিক্রি থেকে লাগে, আর কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার হয় না। তো এখন আসি, আপনাদের স্পন্সর যদি বিদেশ থাকে, তার থেকে কি কি ডকুমেন্টস আপনারা নেবেন রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য। আপনাদের স্পন্সর যদি বিদেশে জব করে, তার জব কন্ট্রাক্ট লাগবে, এবং এই জব কন্ট্রাক্টটা অবশ্যই ইংলিশে ট্রান্সলেশন করবেন। পে স্লিপ লাগবে, 6 মাসের পে স্লিপ লাগবে, এবং এই পে স্লিপগুলোও ইংলিশে ট্রান্সলেশন থাকতে হবে। তার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে 6 মাসের, এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি ইংলিশে না হয় অবশ্যই ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। অনেক সময় আমরা বিদেশ থেকে যেটা করি, মানি ট্রান্সফার করি বিভিন্ন কোম্পানির মাধ্যমে, সেটা হতে পারে রিয়া অথবা ওয়েস্টার্ন ইউনিয়ন বা আজিমো। এই কোম্পানিগুলোর মাধ্যমে আপনারা যে মানি ট্রান্সফার করছেন বাংলাদেশে, ওই রিসিপ্টগুলা আপনাদের থাকতে হবে। গত 6 মাসে কত টাকা বা গত 1 বছরে কত টাকা আপনারা ট্রান্সফার করছেন, এই রিসিপ্টগুলা যদি আপনারা কালেক্ট করতে পারেন আপনাদের জন্য অনেক ইজি হবে। এইগুলা অনেক বড় একটা প্রুফ। এগুলা যদি না থাকে আপনাদের প্রুফ করা কঠিন হবে যে আপনারা কিভাবে বিদেশ থেকে টাকাটা বাংলাদেশে পাঠাইছেন। অনেকে বাংলাদেশে হুন্ডির মাধ্যমে পাঠায়, সেইটা যদি করে থাকে তাহলে আপনাদের প্রুফ করা অনেক কঠিন হবে।
যদি আপনারা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করেন তাহলেও আপনারা প্রুফ দেখাইতে পারবেন যে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়েছে, এগুলার প্রুফ দেখাইতে পারবেন। আপনার যে স্পন্সর তার পাসপোর্টের ফটোকপি লাগবে, তার ট্যাক্স সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, সে যে ওই দেশে যেই দেশে থাকে, সেটা হয়তো দুবাই, মিডিল ইস্ট, যেই দেশে থাকে ওই দেশে যে ট্যাক্স দিছে এগুলার ডকুমেন্টস প্রুফ করতে হবে। সে যে জব করতেছে, ট্যাক্স দিছে, টিন সার্টিফিকেট আছে, এগুলার প্রুফ যদি না থাকে তাকে স্পন্সর হিসেবে বানানো আপনার জন্য বোকামি হবে, কারণ এক্ষেত্রে এগুলার ডকুমেন্টস ইমিগ্রেশন চাইবে এবং আপনি যদি না দেখাইতে পারেন তাহলে আপনার নেগেটিভ ডিসিশন আসতে পারে। এবং সব ডকুমেন্টস ট্রান্সলেশন থাকতে হবে, ইংলিশে ট্রান্সলেশন থাকতে হবে। আপনার স্পন্সর যদি ফিনল্যান্ডে থাকে এবং তার ডকুমেন্টস যদি ফিনিশে থাকে তাহলে কোনো ধরনের ট্রান্সলেশন লাগবে না। এবং আপনার স্পন্সর যদি ব্যবসা করে, ব্যবসা রিলেটেড সব ধরনের ডকুমেন্টস লাগবে। আমার চ্যানেলে একটা ভিডিও আছে, এখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন ব্যবসা রিলেটেড কী কী ডকুমেন্টস লাগবে, এবং সব ডকুমেন্টস আপনাদের ট্রান্সলেশন দিতে হবে ইংলিশে অথবা ফিনিশ অথবা সুইডিশে। আপনাদের স্পন্সর যদি ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে থাকে, ইউরোপিয়ান ইউনিয়নের অন্য কোনো কান্ট্রিতে থাকে, তাহলেও আপনাদের ডকুমেন্টসগুলো ইংলিশে ট্রান্সলেশন করে দিতে হবে। আপনারা যদি স্পন্সর রিলেটেড আরও কোনো তথ্য জানতে চান, আমার ভিডিও ডেসক্রিপশনে আমি কিছু ভিডিও দিয়ে রেখেছি, ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, তাহলে আপনারা আরও অনেক তথ্য পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।